ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির বিষয়বস্তু হলো বাংলাদেশের অর্থনীতি। প্রথমে চলো আমরা দেখে নেই এই অধ্যায়টি শেষে আমরা কি কি জানতে পারবো। এই অধ্যায়টি শেষে আমরা বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবনধারা বর্ণনা করতে পারবো। এরপর গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজ বর্ণনা করতে পারবো। শহর ও গ্রামের অর্থনীতির তুলনা করতে পারবো। বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রধান খাতের বর্ণনা করতে পারবো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব উপলব্ধি করতে পারবো। এরপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের জনসংখ্যা কিভাবে সম্পদ হতে পারে তা ব্যাখ্যা করতে পারবো। আর সবশেষে বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে সচেতন হব এবং নিজেকে দক্ষ সম্পদে পরিণত করতে উদ্বুদ্ধ হব। শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী কাজটি হচ্ছে এই অধ্যায়ের প্রতিটি পাঠ সম্পর্কে বিস্তারিত পড়ে নেওয়া। তো তোমরা এই অধ্যায়ের প্রতিটি পাঠের বিষয়বস্তুগুলো পড়ে নিবে। আর প্রতিটি পাঠের শেষে যে পাঠভিত্তিক কাজগুলো দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে পরবর্তীতে এই কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। এখন চলো আমরা এই অধ্যায়টির অনুশীলনীমূলক কাজগুলো দেখে নিই। প্রথমে আমরা অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, বাংলাদেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি? অপশনগুলো হলো কৃষি খাত, আমদানি খাত, শিল্প খাত নাকি সেবা খাত। এখানে সঠিক অপশনটি হচ্ছে কৃষি খাত। বাংলাদেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে কৃষি খাত। আর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে, শহরের অর্থনীতিকে সচল রাখে কোনগুলো? ধনী শিল্পপতি ও ব্যবসায়ী, চাকরিজীবী মধ্যবিত্ত ও পেশাজীবী, নিম্নবিত্ত শ্রমিক ও দিনমজুর। এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ, অর্থাৎ 1, 2 ও 3। শহরের অর্থনীতিকে সচল রাখে ধনী শিল্পপতি ও ব্যবসায়ী, চাকরিজীবী মধ্যবিত্ত ও পেশাজীবী, নিম্নবিত্ত শ্রমিক ও দিনমজুর। এরপর পরবর্তী 3 ও 4 নম্বর প্রশ্নের জন্য এখানে একটি অনুচ্ছেদ রয়েছে। প্রথমে আমরা এই অনুচ্ছেদটি দেখে নিই। কুমিল্লার সবজি চাষি ওসমান মোল্লা তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামেই বিক্রি করত। গ্রামে তেমন চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে হতো। মেঘনা সেতু নির্মাণের পর এখন প্রায় সে প্রতিদিন ঢাকায় এসে সবজি বিক্রি করায় তার আয় 3 গুণ বেড়ে যায়। এখন এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্নটি হলো, ওসমান মোল্লার আয় বৃদ্ধির মূল কারণ কোনটি? অবকাঠামোগত নির্মাণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, কৃষির আধুনিকীকরণ নাকি পরিকল্পনা বাস্তবায়ন। এখানে সঠিক অপশনটি হচ্ছে অবকাঠামোগত নির্মাণ। ওসমান মোল্লার আয় বৃদ্ধির মূল কারণ হচ্ছে অবকাঠামোগত নির্মাণ। আর উদ্দীপকের আলোকে সবশেষ 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, উক্ত নির্মাণের ফলে সংগঠিত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের প্রসার, বাজার সম্প্রসারণ। এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ, অর্থাৎ 1, 2 ও 3। উক্ত অবকাঠামো নির্মাণের ফলে অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের প্রসার ও বাজার সম্প্রসারণ ঘটছে। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। আর প্রথমে আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি দেখে নিই। আশরাফ আলী তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন। প্রথম বছরে ইংল্যান্ডে তার তৈরি ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও 3 বছর পর ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। অন্যদিকে তার স্ত্রী মিসেস জমিলা প্রতিদিন বাড়ির আঙিনার হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন। দুজনের যৌথ প্রচেষ্টায় তাদের সুখের সংসার। এখানে প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে? আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ তা ব্যাখ্যা করো। আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
তো শিক্ষার্থীরা চলো আমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। প্রথমেই প্রশ্ন কয়ে বলা হয়েছিল বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে। উত্তরটি হলো বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% শহরাঞ্চলে বাস করে। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। এদেশের 60,000-এরও বেশি গ্রাম আছে। আর গ্রামের অধিকাংশ লোক কৃষিজীবী। কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন। এমনকি যাদের নিজস্ব জমি নেই তারা অন্যের জমিতে কাজ করে জীবন নির্বাহ করে। অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল। সে কারণে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়। আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ তা ব্যাখ্যা করো। মিসেস জমিলার কাজটি অর্থনীতির কৃষি খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ। পৃথিবীর অন্য যে কোনো দেশের মতো আমাদের অর্থনীতির প্রধান খাতগুলো হলো কৃষি, শিল্প, ব্যবসায়, বাণিজ্য ও সেবা খাত। প্রাচীনকাল থেকে আজ অবধি কৃষি খাত বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। উদ্দীপকে উল্লেখিত মিসেস জমিলা তার বাড়ির আঙিনায় মুরগির খামার তৈরি করে তা থেকে উৎপাদিত প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করে। অর্থাৎ মিসেস জমিলা মুরগি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। আর মুরগির খামার যেহেতু কৃষি খাতের আওতাভুক্ত সেহেতু মিসেস জমিলার কাজটি অর্থনীতির কৃষি খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ। এরপর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে আশরাফ আলীর কাজটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে আমি মনে করি। অর্থনীতির খাত শিল্প ও ব্যবসায় বাণিজ্য একটি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা উপার্জনের সহায়তা করে। উদ্দীপকে উল্লেখিত আশরাফ আলী লন্ডন ও ইউরোপের কয়েকটি দেশে তার কারখানার উৎপাদিত চামড়ার ব্যাগ রপ্তানি করেন। আর মিসেস জমিলা তার মুরগির খামারে উৎপাদিত শতাধিক ডিম বাজারে বিক্রি করে। এভাবে মিসেস জমিলার কাজের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণ হচ্ছে। আর আশরাফ আলীর কাজের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জিত হচ্ছে। সুতরাং নির্দ্বিধায় বলা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে উভয়ের কাজ গুরুত্বপূর্ণ হলেও মিসেস জমিলার কাজের তুলনায় আশরাফ আলীর কাজটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে আমি মনে করি। তো শিক্ষার্থীরা তোমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।